আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। অন্যান্য বারের মতো আরও একবার তোমাদের সামনে হাজির হলাম আরেকটা অনলাইন ক্লাস নিয়ে। আমার বিগত অনলাইন ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ অংশ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স ধাপে ধাপে বুঝিয়েছি। তো আমি আশা করি তোমাদের, এবং সেখানে এক্সারসাইজগুলো করিয়েছি, তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকে আমি তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটি গ্রামার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো আজকের ট্যাগ কোয়েশ্চেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক সাগর, সহকারী শিক্ষক, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়। তো আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি বরাবরের মতো ক্লাসে চলে যাব। প্রথমে জানতে হবে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা আসলে কি। ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে মূলত আমার একটা বাক্যকে তোমার প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা, অর্থাৎ একটা অ্যাসার্টিভ বাক্যকে বর্ধিত করে যখন আমি একটা প্রশ্নবোধক বাক্যে যুক্ত করব, কানেক্ট করব, তখন সেটাকে আমার ট্যাগ কোয়েশ্চেনের পরিবর্তন করা হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন যখন আমি করব তখন আমাকে অবশ্যই প্রশ্নের শেষে বাক্যের শেষে একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করতে হবে। যদি তোমার ট্যাগ কোয়েশ্চেনের উত্তরটা হয়েও যায় এবং তুমি সেখানে যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও, তাহলে তোমার উত্তরটা ভুল বলে গণ্য হবে। এবং উত্তর যখন লিখবে, সেটা বোর্ডে হোক কিংবা তোমার স্কুলে হোক, তখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে প্রশ্নে যেটা দেয়া আছে সেই প্রশ্নটা হুবহু উঠিয়ে এরপর তুমি সেখান থেকে প্রশ্নটা কমপ্লিট করবে। তো কথা না বাড়িয়ে আমি শর্টকাট আলোচনা থেকে সরাসরি আমাদের ট্যাগ কোয়েশ্চেন অংশে চলে যাব। এবং যেহেতু আমাদের ট্যাগ কোয়েশ্চেন চ্যাপ্টারটা একটু বড় তুলনামূলক, তার জন্য আমি ধাপে ধাপে তোমাদেরকে 2টা বা 3টা অংশে ট্যাগ কোয়েশ্চেনটাকে বোঝানোর চেষ্টা করব। তো চলো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। তো ট্যাগ কোয়েশ্চেন টপিকসটা নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে আমাকে ধাপে ধাপে কয়েকটা রুলস শিখতে হবে, এবং সেই রুলসগুলো যদি আমি ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদেরও ট্যাগ কোয়েশ্চেন, যেটা আমি আমারটা দিয়ে বললাম, তোমাদের ট্যাগ কোয়েশ্চেনে কোনো সমস্যা থাকবে না। তো আমি আমার প্রথম রুলসে চলে যাব, সেটা হচ্ছে আমার ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্বের রুলসটা। রুলস নাম্বার 1, অক্সিলারি ভার্ব। এখন তোমাকে জানতে হবে অক্সিলারি ভার্বগুলো আসলে কোনগুলো। আমি একটু শর্টকাটে তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, have, has, had, shall, will, can, should, would, could, may, might, ought অথবা অনেকে আউট বলে, dare। আরেকটা আছে তোমার মাস্ট। তো মোটামুটি এখানে কয়টা লিখলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। কেউ কেউ বলে ডোডাস ডিডো আছে। তো যাক, এইগুলো হচ্ছে তোমার টোটাল অক্সিলারি ভার্বগুলো। তো এই অক্সিলারি ভার্বগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে সহজে তোমার জন্য ট্যাগ কোয়েশ্চেন করা অনেকটা ইজি হবে। আমি একটুর জন্য তোমাদের বোর্ড থেকে সরে যাব, যাতে করে অক্সিলারি ভার্ব কোনগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা সেখান থেকে খাতার মধ্যে উঠিয়ে নিতে পারো। তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। তো আশা করি সবার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। এখন আমি অক্সিলারি ভার্বগুলো মুছে দেবো এবং সরাসরি অক্সিলারি ভার্বের নিয়মটা কীভাবে করবা সে ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব। তো 1 নম্বর রুলসের অক্সিলারি ভার্বগুলো আমার জানা অনেকটাই জরুরি। এখন আমি 1 নম্বর রুলসে যাব, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের নিয়মগুলোকে যখন আমি ট্যাগ কোয়েশ্চেন করব, তখন আমি কীভাবে সেটা উত্তরে সরাসরি চলে যাব। তো ট্যাগ কোয়েশ্চেনগুলো আসলে বিস্তারিতভাবে এক্সাম্পল লেখার কোনো কিছু নাই। তুমি যদি ভালোভাবে এগুলো বাড়িতে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই, এবং এক্সাম্পলগুলো দেখে শিখো, তাহলে তোমার জন্য ট্যাগ কোয়েশ্চেন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কয়েকটা এক্সাম্পল এখানে লিখতেছি, দেখো রুলস নাম্বার 1 দিয়া। এখানে আমি বললাম হি ইজ ইল। এরপর আমি বললাম শি ওয়াজ রেডি। এরপর আমি বললাম আই অ্যাম গুড। আচ্ছা, আমি 3টা এক্সাম্পল এখানে তোমাদের জন্য লিখলাম। প্রথমটা হচ্ছে বাক্যটা হি ইজ ইল, দ্বিতীয় বাক্যটা শি ওয়াজ রেডি, এবং তৃতীয় বাক্যটা হচ্ছে আই অ্যাম গুড। এখন 3টা বাক্যের মধ্যে আমার অক্সিলারি ভার্বের নিয়মগুলো দেওয়া আছে। প্রথমটার মধ্যে ইজ, পরেরটার মধ্যে ওয়াজ, পরেরটার মধ্যে অ্যাম। এখন যদি আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য এই 2টা জিনিস আলাদা করতে যাই, তাহলে মনে রাখবে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যগুলোর মধ্যে অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি যুক্ত করতে হয় সেটাকে নেগেটিভ করার জন্য। কিন্তু নেগেটিভ বাক্যর মধ্যে যে নট কথাটা থাকবে, সেই নটটা সরাসরি তোমাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করার সময় নটটা বাদ দিয়ে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা লিখলে উত্তরটা হয়ে যাবে। আমি এক্সাম্পল 3টা বোঝানোর পরপরই তোমাদের শর্ট ফরম্যাটগুলো একটু দেখিয়ে দেবো। তো এখানে দেখো, প্রথম বাক্যটা বলছে হি ইজ ইল। এ বাক্যে এখন কিভাবে তুমি ট্র্যাক কোয়েশ্চেনটা কমপ্লিট করবা, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্বটা তুমি এখানে লিখবা, এর সাথে একটা অ্যান্টি যুক্ত করবা যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ। এরপরে তুমি এখানে সাবজেক্টের কাজটা করবা, এবং খেয়াল করবা যদি সাবজেক্টটা কোনো নাম হয়
তাহলে নামের প্রোনাউনটা ইউজ করবা, যেমন ছেলে হইলে হি, মেয়ে হইলে শি, বস্তু হইলে ইট, প্লুরাল হইলে দে। আর যদি সরাসরি প্রোনাউনও দেওয়া থাকে তাহলে শুধুমাত্র প্রোনাউনটা লিখলে উত্তরটা হয়ে যাবে। তো এখানে বলছে হি ইজ ইল, এই বাক্যটাকে উত্তর করতে আমাকে প্রথমে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। এখানে আমি লিখলাম ইজ, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ সুতরাং এখানে দিতে হবে হচ্ছে ইজেন্ট, অর্থাৎ অ্যান্টিটা যুক্ত করলাম। এরপর লিখতে হবে সাবজেক্ট, এখানে যেটা আছে এখানে সাবজেক্ট আছে হচ্ছে আমার হি, ইজেন্ট হি। দ্বিতীয় বাক্যে যাই, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, সুতরাং আমি ওয়াজটা লিখবো। বাক্যটা অ্যাফার্মেটিভ এর জন্য ওয়াজেন্ট, সাবজেক্ট দেওয়া আছে শি, সুতরাং ওয়াজেন্ট শি। 3 নম্বর বাক্যে যদি আমি যাই, আই এম গুড, উত্তরটা হবে এইন্ট আই অথবা আরেন্ট আই। এখন প্রশ্ন আসতে পারে যে এইখানে এইন্ট আই বা আরেন্ট আইটা কোন জায়গা থেকে আসলো, এটা জানার জন্য আমাকে শর্ট ফরম্যাটগুলো শিখতে হবে। তো আমি তোমাদের সাথে একটু শর্ট ফরম্যাটগুলো আলোচনা করি। সেটা হচ্ছে, আচ্ছা আগে একটু এটা দেখতে পারো সবাই। আমি পুরোটা মুছে দিলাম। এখন শর্ট ফরম্যাট নিয়ে আলোচনা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে প্রত্যেকটার অক্সিলারি ভার্বের নট যুক্ত করলে আসলে কী হয় সেটা জানতে হবে। যেমন অ্যাম নট, ইজ নট, আর নট, এরপরে হচ্ছে তোমার ওয়াজ নট। আমি অ্যাম নটটা মুছে দিলাম, এটা একটু পরে দেখো তোমরা, দেখো ইজ নট, আর নট, ওয়াজ নট, হ্যাভ নট, হ্যাড নটটা লিখলাম। এখন সবগুলোর সাথে শুধুমাত্র অ্যান্টিটা একসাথে করে দিলে সেটা নেগেটিভ, অ্যান্টিটা যুক্ত করলে শর্ট ফরম্যাট হয়ে যায়। ইজেন্ট আছে, আরেন্ট আছে, ওয়াজেন্ট, এখানে আছে হ্যাভেন্ট, আর এখানে আছে হ্যাডেন্ট। এখন আমি এখানে তোমাদের একটু আলাদা কিছু দেখাবো, সেটা হচ্ছে 4টা জিনিসের ট্যাগ কোশ্চেনের শর্ট ফরম্যাট লেখার সময় ভার্বগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন তোমাকে এখানে লিখতে হবে অ্যাম নট, যেটা একটু আগে আমি লিখে মুছে দিয়েছিলাম যে অ্যাম নটের শর্ট ফরম্যাটটা আসলে কী হয়। এরপর আছে তোমার উইল নট, উইল নটের শর্ট ফরম্যাটটা কী হবে, আছে শ্যাল নট, এবং আরেকটা বাক্য আছে সেটা হচ্ছে ক্যান নট। এখন এই 4টা বাক্যের শর্ট ফরম্যাট যদি আমি লিখতে যাই সেটা হবে এইন্ট অথবা, প্রথমটা হবে এইন্ট অথবা আরেন্ট, দ্বিতীয় বাক্যটা হবে ওন্ট, তৃতীয় বাক্যটা হবে শ্যান্ট, আর লাস্টের বাক্যটা হবে কান্ট। অনেকে ক্যান্ট বলে, অনেকে কান্ট বলে। তো এই 4টা বাক্য হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমি টোটাল এখানে যে 19টা অক্সিলারি ভার্ব লিখেছিলাম, ওই অক্সিলারি ভার্ব 19টা থেকে 4টা ভার্বকে তুমি আলাদা করে দিবে, অ্যাম নট, উইল নট, শ্যাল নট, আর হচ্ছে ক্যান নট। কারণ এই 4টা বাক্যের শর্ট ফরম্যাটে অ্যাম নটের ক্ষেত্রে এইন্ট অথবা আরেন্ট হবে, এরপর হচ্ছে উইল নটের ক্ষেত্রে ওন্ট হবে, শ্যাল নটের ক্ষেত্রে শ্যান্ট হবে, আর ক্যান নটের ক্ষেত্রে কান্ট হবে। এই 4টা ছাড়া বাকি যতগুলো অক্সিলারি ভার্ব রয়েছে সবগুলো অক্সিলারি ভার্বের সাথে শুধুমাত্র অ্যান্টিটা যুক্ত করে দিলে আমার কিন্তু শর্ট ফরম্যাটটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, ডেয়ারেন্ট, ওডেন্ট, এবং যতগুলো অক্সিলারি ভার্ব আছে সবগুলোর সাথে অ্যান্টিটা যুক্ত করে দিলে উত্তরটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার শর্ট ফরম্যাটের বিষয়টা। একটু এটা মাথায়, এই 4টা ভার্ব মাথায় ভালো করে ক্যাচ করে একটু খাতার মধ্যে তোমরা তুলে নিতে পারো। আচ্ছা আমি মুছে দিলাম। যেহেতু শর্ট ফরম্যাটটা আমি সবাইকে দেখিয়েছি, এখন আমি আশা করি অক্সিলারি ভার্বের বিষয়টা সহজে বুঝাইতে পারবো। কারণ ট্যাগ কোশ্চেন অক্সিলারি ভার্বের নিয়মটাই হচ্ছে, আমি মুখে বলছি একটু খেয়াল করো, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত বাক্যকে ট্যাগ কোশ্চেন করার সময় বাক্যটা অ্যাফার্মেটিভ হলে উত্তর করার সময় কি করতে হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। বাক্যটা অ্যাফার্মেটিভ হলে অ্যান্টি যুক্ত করবা, বাক্যটা নেগেটিভ হলে অ্যান্টিটা বাদ যাবে, অর্থাৎ অ্যান্টিটা যুক্ত হবে না। এবং সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন থাকলে প্রোনাউন, আর যদি সাবজেক্টের নাউন থাকে তাহলে সেটার প্রোনাউন ফর্মটা লিখে উত্তরটাকে কমপ্লিট করতে হবে। এখন আমি শর্টকাটে কয়েকটা উত্তর লিখে দিচ্ছি অক্সিলারি ভার্বের। যেমন আমি বললাম হি উইল গো, নিচে বললাম রাকিব ক্যান নট ডু ইট, অথবা আমি বললাম উই হ্যাভ মোর মানি। আমি 3টা বাক্য কমপ্লিট করতে গেলে হি উইল গো, এই বাক্যটাকে উইল হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, যেহেতু উইলের সাথে নট যুক্ত করতে হবে, কারণ বাক্যটা হচ্ছে এখানে আমার অ্যাফার্মেটিভ, সুতরাং উইলের সাথে নট করলে কি হয় একটু আগে বললাম ওন্ট হবে। তো এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে ওন্ট, ওন্ট, আর সাবজেক্ট হচ্ছে এখানে আমার হি, ওন্ট হি। দ্বিতীয় বাক্যে বললো রাকিব ক্যান নট ডু ইট, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু নট নেগেটিভ সুতরাং নটটা আর বসবে না, এখানে ক্যানটাই লিখবো আমি। ক্যান, রাকিব হচ্ছে ছেলের জন্য হি। এখন যদি ক্যান নট না থাকতো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কান্ট লিখতে হতো। আসো আমার 3 নম্বর এক্সাম্পলটা, উই হ্যাভ মোর মানি। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, সুতরাং হ্যাভেন্ট, আর সাবজেক্ট হচ্ছে উই, হ্যাভেন্ট উই। এই হচ্ছে আমার অক্সিলারি ভার্বের ট্যাগ কোশ্চেনের নিয়মটা। যদি এই নিয়মটা ভালো করে বুঝতে পারো তাহলে বাকিগুলো বুঝাতে খুব বেশি সময় লাগবে না। আশা করি সবাইকে আমি এই নিয়মটা বুঝাতে পেরেছি। তো আসো আমরা আমাদের দ্বিতীয় নিয়মে চলে যাব, সেটা হচ্ছে
আমি একটু সিরিয়াল ব্রেক করব। সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে আমার যে নিয়মটা আসে সেটা হচ্ছে তোমার মূলত মূল ভার্বের নিয়মটা। কিন্তু আজকে যেহেতু আমি প্রথম ক্লাস করছি এবং সহজে তোমাদের বোঝাতে চাচ্ছি, তা আমি যতগুলো সহজ নিয়ম আছে সবগুলো সহজ নিয়ম আজকে একটু একটু করে আলোচনা করে দেবো। দ্বিতীয় যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেটের নিয়ম। যদি লেট থাকে তাহলে আমাকে ট্যাগ কোশ্চেন এটা কীভাবে উত্তর করতে হবে। রুলস নম্বর 2, লেটের সাথে দুইটা জিনিস খেয়াল করবা। সেটা হচ্ছে লেটের সাথে যদি প্লাস দিলাম আমি, লেটের সাথে যদি একটা ইনভার্টেড কমা এস থাকে অথবা ইউএস থাকে তাহলে উত্তর হবে একটা। আর এইটা ছাড়া যদি লেটের সাথে বাকি অন্য কোনো কিছু থাকে, লেট প্লাস বাকি ক্ষেত্রে অর্থাৎ বাকি যা কিছু হইতে পারে লেটাস অথবা লেটস ছাড়া, যদি লেটস অথবা লেটাস হয় তাহলে উত্তরটা সরাসরি লিখতে হবে শ্যালুই। এটা সবার ক্ষেত্রে উত্তরটা সরাসরি শ্যালুই হবে। আর যদি আমি লেট প্লাস বাকি ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে লিখি তাহলে আমাকে সবসময় উইলিউ কথাটা লিখতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে যেমন আমি দুইটা এক্সাম্পল দেখাই। প্রথম এক্সাম্পলটা হচ্ছে এখানে বললো লেটস গো, এবং দ্বিতীয় আমি এক্সাম্পলটা সেম কথাটাই লিখবো, শুধু লিখবো লেট মি গো। আচ্ছা, এখন এই দুইটা বাক্যর মধ্যে মানে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে প্রথমটার মধ্যে লেটস অথবা লেটাসের নিয়ম, দ্বিতীয়টার মধ্যে লেট ঠিক আছে কিন্তু এর সাথে লেটস বা লেটাস নাই, লেট মি দেয়া আছে। তো প্রথম বাক্যে সবসময় মনে রাখবা লেটস বা লেটাস হইলে চোখ বন্ধ করে সেখানে শ্যালুই লিখে দেবা, আর কোনো কথা নাই। তাহলে প্রথম উত্তরটা হবে হচ্ছে শ্যালুই, শ্যাল উই। আর দ্বিতীয় উত্তরটা হবে হচ্ছে উইলও। কেন? কারণ এখানে লেটস বা লেটাস নেই। লেট বা লেটাস ছাড়া বাকি লেটের সাথে অন্য যা কিছু থাকুক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে উইলেও লিখতে হবে। আর লেটস এবং লেটাসের ক্ষেত্রে শুধুমাত্র শ্যালুইটা লিখতে হবে। তো 2 নম্বর নিয়মটা অনেক সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে আমি নিয়মটা তোমাদের সহজ তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম, তোমরা খাতার মধ্যে এটা একটু উঠিয়ে নাও। আচ্ছা, যারা উঠিয়েছো ধন্যবাদ, যারা বুঝতে পেরেছো তাদেরকেও ধন্যবাদ। এখন আমি আমার 3 নম্বর রুলসে চলে যাব। রুলস নম্বর 3টা হচ্ছে আমরা কিছু শব্দকে যেমন শর্ট ফর্মে নেগেটিভের যে ফর্মটা আছে নেগেটিভ ফর্মে আমরা কীভাবে পরিবর্তন করব। যেমন কিছু বাক্য আমাদের চোখে মনে হবে সেটা অ্যাফার্মেটিভ কিন্তু ভিতরের দিক থেকে সে বাক্যটা নেগেটিভ। এরকম কিছু নিয়ম আমাদের রয়ে গেছে যেগুলো আমরা সহজে তোমাদেরকে বুঝাইতে পারি। তো এর মধ্যে প্রথম যে নিয়মটা আমি লিখবো, দেখো এখানে তোমার লিটল, আমি প্রথমে এই লিটলটা লিখবো, এ লিটল অথবা এ ফিউ, আর নিচে লিখবো হচ্ছে লিটল অথবা ফিউ। খেয়াল করো এ লিটল বা এ ফিউ শব্দটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর শুধু লিটল বা ছোট ফিউ শব্দ, শুধু ফিউ শব্দটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ কি? অর্থাৎ প্রথম বাক্যে যে এ কথাটা আছে এবং লিটল কথাটা আছে, এ বা লিটল, এ লিটল বা এ ফিউ, এই দুইটা বাক্য মানে অ্যাফার্মেটিভ, অর্থাৎ উত্তর করার সময় তুমি অ্যান্টিটা যুক্ত করতে পারবে। কিন্তু শুধু লিটল বা শুধু ফিউ যখন তুমি করবা তখন সেই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যান্টিটা যুক্ত করতে পারবে না। এই ক্ষেত্রে তোমাকে যে উত্তরটা করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নেগেটিভটাকে ফলো করতে হবে। তো দেখো এ লিটল বা এ ফিউ থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যান্টি যুক্ত হবে, আর শুধু লিটল বা শুধু ফিউ থাকলে বাক্যটা নেগেটিভ অর্থাৎ সেই ক্ষেত্রে অ্যান্টিটা যুক্ত হবে না। এখন আমি যেভাবে উত্তরটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো দুইটা এক্সাম্পল আমি লিখবো। দেয়ার ইজ এ লিটল ওয়াটার, নিচে আমি বললাম দেয়ার ইজ লিটল ওয়াটার। খেয়াল করো আমি ফিওরটাও সেম, শুধুমাত্র একটা লিটল দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি উত্তরটা। এটা বুঝলে আশা করি সবার কমপ্লিট হয়ে যাবে। দেখো দেয়ার ইজ এ লিটল ওয়াটার, এইখানে দেয়ার ইজ এ লিটল, এখানে এ লিটল মানে হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ, আর নিচের বাক্যে বলছে দেয়ার ইজ লিটল ওয়াটার। দেখো এটা কিন্তু অক্সিলারি ভার্বের নিয়ম। তো যেহেতু এটা অক্সিলারি ভার্বের নিয়ম, প্রথমটা অ্যাফার্মেটিভ, যেহেতু অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে, অ্যাফার্মেটিভ বলে ইজের সাথে অ্যান্টি যুক্ত করলে ইজেন্ট। আর দ্বিতীয় বাক্য দেয়ার ইজ লিটল ওয়াটার, যেহেতু অক্সিলারি ভার্বের দেওয়া আছে এবং লিটলের অ্যান্টিটা নাই, সুতরাং এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্ব ইজ লিখতে হবে এবং উত্তর করার সময় প্রথম উত্তরটা হবে ইজেন্ট, দেয়ারের সাবজেক্ট দেয়ার, এটা মনে রাখবা। প্রথম উত্তরটা হবে ইজেন্ট দেয়ার আর দ্বিতীয় উত্তরটা হবে ইজ দেয়ার। ক্লিয়ার? তাহলে কি বললাম এখানে আমি, যে তুমি যে এখানে এ লিটল থাকার কারণে অ্যান্টিটা যুক্ত হয়েছে এবং এ লিটল শুধু লিটল হওয়ার কারণে অ্যান্টিটার যুক্ত হয় না, এখানে নেগেটিভ। তো প্রথম উত্তরটা হচ্ছে ইজেন্ট দেয়ার, দ্বিতীয় উত্তরটা হচ্ছে শুধুমাত্র ইজ দেয়ার। তো আশা করি আমি এই নিয়মটা তোমাদের বুঝাতে পেরেছি, তোমরা খাতার মধ্যে একটু নিয়মটা উঠিয়ে নিতে পারো। তো আমি আশা করি তোমাদের যে 3 নম্বর নিয়মটা সেই নিয়মটা ভালো করে বুঝাতে পেরেছি। শুধুমাত্র মূল ভার্বটা ছাড়া বাকি যতগুলো অক্সিলারি ভার্বের নিয়ম যাই থাকুক না কেন আশা করি তোমাদের এই ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না। এখন আমি আরেকটা সহজ নিয়মে চলে যাব, সেটা হচ্ছে যদি আমি দেখো একটা জিনিস শুধুমাত্র অক্সিলারি ভার্বের সিস্টেমগুলো আজকে বুঝাচ্ছি তোমাদের। এখন এই ক্ষেত্রে এইগুলোরও কিন্তু মূল ভার্বের নিয়ম আসবে, তখন আস্তে আস্তে জিনিসগুলো খেয়াল করবো। দেখো
যদি 4 নম্বর রুলসে যাব, এভরি, এনি, সাম, নো, এই চারটার সাথে যদি থিং কথাটা থাকে, অর্থাৎ প্রত্যেকটার সাথে আলাদা আলাদা থিং শব্দটা থাকবে, যেমন এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এই চারটা থিংয়ের যদি হয় তাহলে সাবজেক্ট কী লিখবা? দেখো একটু আগে আমি ইজের সাথে দেয়ার থাকলে দেয়ারের সাবজেক্ট সবসময় দেয়ার লিখতে হবে বললাম। এখন আমাকে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে যে থিং যদি কোনো বাক্যের সাথে থাকে, যেমন এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, এই চারটা হলে সাবজেক্ট সবসময় ইট লিখতে হবে, খেয়াল রাখবা সাবজেক্ট হবে সবসময় ইট। যেমন এখানে বললো এক্সাম্পলে এভরিথিং ইজ ক্লিয়ার। এখন যদি তোমাকে কেউ বলে যে এটার উত্তরটা করতে হবে তাহলে কি করবা? দেখো ইজ অক্সিলারি ভার্ব, তো আমি ইজ লিখলাম, বাক্যটা অ্যাফার্মেটিভ, সুতরাং ইজেন্ট। আর এভরিথিং থাকার কারণে সাবজেক্টে ইট লিখতে হয়েছে, ইজেন্ট ইট। আসো 2 নম্বরটায়, আমি বললাম নাথিং ওয়াজ গুড, বললাম নাথিং ওয়াজ গুড, কিছুই ভালো ছিল না। তো এই ক্ষেত্রে আমাকে ওয়াজটা লিখতে হবে, ওয়াজ। এখন দেখো নাথিং কিন্তু নিজে একটা নেগেটিভ শব্দ, আর নেগেটিভ শব্দে কিন্তু নটটা বসে না, এন্টিটা বসে না, সুতরাং এখানে শুধুমাত্র ওয়াজটাই বসবে, ওয়াজ। আর নাথিংয়ের সাবজেক্ট লিখতে হবে ইট, সুতরাং ওয়াজ ইট। তাহলে কী দাঁড়ালো? যে বাক্যে সাবজেক্টের শেষে থিং কথাটা থাকবে, যে শব্দগুলো লাস্টে, সেগুলোর সাবজেক্ট প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইট লিখতে হবে, অর্থাৎ নাথিং, সামথিং, এনিথিং, আর একটা হচ্ছে কি তোমার সামথিং, নাথিং, সামথিং, সরি এনিথিং, আর একটা হচ্ছে এভরিথিং, এই চারটা। তো আমি এখন আজকে লাস্ট রুলসে যাব এবং অবশ্যই সেটা মূল ভার্বের রুলসেই যাব। আজকে আমি তোমাদের সহজে মূল ভার্বের রুলসটা একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে পরের ক্লাসগুলো আমার আরও সহজ হবে বোঝানোর জন্য। তো আমি 5 নম্বর রুলসে যাব, সেক্ষেত্রে হচ্ছে মূল ভার্বের নিয়মের ক্ষেত্রে আমি কি করব সেই নিয়মটা খেয়াল করে। এখানে 5 নম্বর রুলস হচ্ছে মূল ভার্বের। মূল ভার্বের রুলস করতে গেলে প্রথম যে জিনিসটা খেয়াল রাখবা, ভার্বটা কিসে দেওয়া আছে, প্রেজেন্টে নাকি পাস্টে? কারণ দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিষয়টা, আর একটা হচ্ছে পাস্ট টেন্সের বিষয়টা। প্রেজেন্ট টেন্সের মধ্যে বসে হচ্ছে তোমার ডো অথবা ডাজ অথবা ডন্ট অথবা ডাজেন্ট, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে হচ্ছে তোমার এখানে ডিড অথবা ডিডেন্ট। বাক্যটা অ্যাফার্মেটিভ হলে ডিডেন্ট, আর পাস্ট হলে শুধুমাত্র ডিডটাই বসবে। প্রেজেন্টের ক্ষেত্রেও সেম, অ্যাফার্মেটিভ হলে ডন্ট অথবা ডাজেন্ট, আর পাস্ট টেন্স হলে আর অ্যাফার্মেটিভ হলে ডন্ট অথবা ডাজেন্ট, আর নেগেটিভ হলে ডো অথবা ডাজ। এখন আসো ডাজ কখন লিখবো আর ডো কখন লিখবো মূল ভার্বের ক্ষেত্রে, অথবা ডন্ট কখন লিখবো কিংবা ডাজেন্ট কখন লিখবো। ডো লিখবো হচ্ছে যখন সেটা প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া হবে। আমি আরেকটু সহজে বলি, যদি বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই শুধুমাত্র ডাজ অথবা ডাজেন্ট বসবে, অর্থাৎ হি, শি, ইট, কোনো নাম, এই চারটা যদি সিঙ্গুলারের মধ্যে পড়ে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার, আমি তুমি ছাড়া, আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যারা আছে সিঙ্গুলার তারা সবাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তারা সবাই থার্ড পারসন সিঙ্গুলার। এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আরেকবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্টের ক্ষেত্রে, অর্থাৎ হি হবে, শি হবে, ইট হবে, কিংবা কোনো নাম হবে একজনের, তাহলে উত্তর করার সময় অবশ্যই ডাজেন্ট লিখতে হবে। অথবা আরও সহজ করলে ভার্বের শেষে অবশ্যই ডাজেন্ট যুক্ত বাক্যগুলোর মধ্যে অ্যাস দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমাকে ডাজেন্টটা লিখতে হয়। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সরাসরি আমরা তো জানি পাস্টের ভার্বগুলো, তো এগুলোর ক্ষেত্রে ডিড লিখতে হবে। আর এই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি যতগুলো প্রেজেন্ট আসবে সবগুলোর ক্ষেত্রে আমাকে ডো লিখতে হবে। তো খেয়াল করে এখানে আমি 4টা এক্সাম্পল সহজে দিলে তুমি বুঝতে পারবা। যেমন প্রথম এক্সাম্পলটা আমি বললাম যে আই গো টু স্কুল। দ্বিতীয় বাক্যটা আমি বললাম আই ওয়েন্ট টু স্কুল। 3 নম্বর বাক্যটা আমি বললাম হি গোজ টু স্কুল। এখন দেখো এখানে যে 3টা এক্সাম্পল আমি লিখলাম, সেম এক্সাম্পল 3টা, শুধু একটু পরিবর্তন আছে ভার্বগুলোর ক্ষেত্রে। কীরকম পরিবর্তন দেখো, একটা জিনিস মনে রাখবা ট্যাগ কোশ্চেনে, আমি যে টোটাল 19টা অক্সিলারি ভার্ব তোমাদের লিখিয়েছি, সেই 19টা অক্সিলারি ভার্ব ছাড়া বাকি যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে সেটা মূল ভার্বে দেওয়া আছে, কারণ 19টা অক্সিলারি ভার্ব ছাড়া যা থাকবে তাই মূল ভার্বে দেওয়া থাকবে। তো এখানে যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে যে আই গো টু স্কুল, এই বাক্যে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর গোস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন প্রেজেন্ট হলে হবে হচ্ছে ডো, ডন্ট, ডাজ অথবা ডাজেন্ট। তো যেহেতু ভার্ব ওয়ানে গো অর্থাৎ এস বাই ইএসটা নাই এবং সেটা থার্ড পারসন না, সুতরাং উত্তরটা হবে ডো। এবং লাস্টেটা যেহেতু এস বাই ইএস আছে এবং সেটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এখানে লিখতে হবে ডাজ। এবং মাঝখানেটা হচ্ছে ভার্ব টু, ভার্ব টু হলে সবসময় লিখতে হবে ডিড, সুতরাং এখানে লিখলাম হচ্ছে আমি ডিড। এবার দেখো বাক্য 3টা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, যেহেতু 3টা বাক্য অ্যাফার্মেটিভ সুতরাং প্রথমটা হবে ডন্ট, দ্বিতীয়টা হবে ডিডেন্ট,
লাস্টেরটা হবে ডাজেন্ট। এখন কি করবা, সাবজেক্ট, প্রথমটার সাবজেক্ট হচ্ছে আই, দ্বিতীয়টার সাবজেক্ট হচ্ছে আই, তৃতীয়টার সাবজেক্ট হচ্ছে হি। তাহলে কি দাঁড়ালো, যদি প্রেজেন্ট টেন্স হয় এবং ভার্বের শেষে অ্যাজ বাই এস থাকে তাহলে ডাজ অথবা ডাজেন্ট লিখবা, আর যদি প্রেজেন্ট টেন্স হয় কিংবা অ্যাজ বাই এস না থাকে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া তাহলে ডো অথবা ডন্ট লিখবা। আর যদি এই দুইটা ছাড়া যে কোনো পাস্ট টেন্স হয় তাহলে সবসময় তোমাকে ডিড অথবা ডিডেন্ট লিখতে হবে। তো এই যত 5টা রুলস তোমাদের আমি আজকে করালাম, এই 5টা রুলসের উপর বাড়িতে ভালো করে এক্সারসাইজ করবে। তোমাদের যে মডেল বইগুলো দেওয়া আছে তোমাদের স্কুল থেকে, সেই স্কুলের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে বিশেষ করে, সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস পাবা। তো আজকে তোমরা এখানে শিখলে হচ্ছে অক্সিলারি ভার্বের নিয়ম, শিখলে হচ্ছে মূল ভার্বের নিয়ম, শিখলে এভরিথিংয়ের নিয়ম, শিখলে হচ্ছে লিটল অথবা ফিউয়ের নিয়ম, আরেকটা নিয়ম শিখিয়েছে শ্যাল, লেট অথবা লেটের সাথে অন্য কিছু থাকলে। এই 5টা নিয়মের উপর যতগুলো এক্সারসাইজ আমি প্রশ্নের মধ্যে বইয়ের মধ্যে পাবা, সেই এক্সারসাইজগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবা। তো আজকের এই ছিল আমার অনলাইন ক্লাসের প্রথম যে ট্যাগ কোশ্চেন অংশটা, সেটা আমি দ্বিতীয় অংশ নিয়ে আবার অন্য আরেকদিন তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।